এবার আমরা দেখব অষ্টম শ্রেণীর শিখন অভিজ্ঞতা 2 দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অনুশীলনীটির সম্পূর্ণ সমাধান। প্রথমেই আমরা 1 নং প্রশ্ন দেখব। প্রশ্নে একে বলা হয়েছে ক্রীড়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘলাভ। ধরা যাক তোমাকে দীর্ঘলাভ প্রতিযোগিতায় 10 মিটার দূরের একটি দেয়াল ছুঁতে হবে, কিন্তু তুমি প্রতি লাফে শুধু অর্ধেক পথ যেতে পারবে। যেমন প্রথম লাফে 10/2 অর্থাৎ 5 মিটার, দ্বিতীয় লাফে এর অর্ধেক অর্থাৎ 2.5 মিটার। অর্থাৎ প্রতি লাফে যদি পূর্ববর্তী লাফে অতিক্রান্ত দূরত্বের অর্ধেক পথ যাও, তাহলে দেয়াল ছুঁতে কয়টি লাফ দিতে হবে তা কি বের করতে পারবে? মনে করো এটি তুমি, আর এটি হলো দেয়াল, আর এই দেয়ালের দূরত্ব অর্থাৎ এই দূরত্ব হলো 10 মিটার। এখন প্রথম লাফে তুমি যেতে পারবে অর্ধেক পথ, অর্থাৎ এই যে টোটাল দূরত্ব 10 মিটার তার অর্ধেক পথ অর্থাৎ 5 মিটার যেতে পারবে। অর্থাৎ প্রথম লাফে তুমি যাবে 5 মিটার। তাহলে এখানে যে অবশিষ্ট থাকবে তা হলো 5 মিটার। আবার দ্বিতীয় লাফে যাবে 5 মিটার অর্ধেক অর্থাৎ 2.5 মিটার। এভাবে তুমি যেতে থাকবে। এখন আমরা হিসাব করব যে তুমি কতবার লাফ দিলে দেয়ালটি ছুঁতে পারবে। এখন আমরা লিখব প্রথম লাফে আমি যাব 5 মিটার। এর মানে প্রথম লাফে তুমি এই অর্ধেক দূরত্ব অর্থাৎ 5 মিটার চলে গেছো। তখন অবশিষ্ট পথ হলো 5 মিটার, অর্থাৎ এখানে এই পথটুকু যাওয়া বাকি আছে। আর যেহেতু তুমি 5 মিটার গেছো তাহলে অবশিষ্ট আছে 5 মিটার। অর্থাৎ আমরা লিখব তখন অবশিষ্ট থাকবে 5 মিটার পথ। এবার আমরা দ্বিতীয় লাফ হিসাব করব। দ্বিতীয় লাফে যাবে প্রথম লাফের অর্ধেক অর্থাৎ 2.5 মিটার। অতএব আমরা লিখব দ্বিতীয় লাফে আমি যাব 5/2 মিটার বা 2.5 মিটার। এবার আমরা দেখব তখন কতটুকু পথ অবশিষ্ট থাকবে। তখন অবশিষ্ট থাকবে এই পথ। যেহেতু প্রথম লাফের পরে অবশিষ্ট ছিল 5 মিটার আর দ্বিতীয় লাফে আমি 2.5 মিটার গিয়েছি, তখন আমার এক্ষেত্রে অবশিষ্ট থাকছে 2.5 মিটার। অর্থাৎ তখন অবশিষ্ট থাকবে 2.5 মিটার। এবার আমরা তৃতীয় লাফ চিন্তা করব। তৃতীয় লাফে যাব দ্বিতীয় লাফের অর্ধেক অর্থাৎ 2.5 এর অর্ধেক। অর্থাৎ তৃতীয় লাফে আমরা যাব এই দূরত্ব, আর এই দূরত্ব হবে 1.25 মিটার। অর্থাৎ আমরা লিখব তৃতীয় লাফে যাব 2.5/2 মিটার, যা থেকে আমরা পাবো 1.25 মিটার। এবার আমরা দেখব তখন কত পথ অবশিষ্ট ছিল। এখানে দ্বিতীয় লাফের পরে অবশিষ্ট ছিল এই পথ, আর এই পথ হলো 2.5 মিটার। আর তৃতীয় লাফে গেছে এর অর্ধেক পথ অর্থাৎ 1.25 মিটার। অতএব তৃতীয় লাফ দেওয়ার পরে অবশিষ্ট থাকবে এই 1.25 মিটার। ঠিক একইভাবে চতুর্থ লাফে আমরা যদি 0.625 মিটার যাই, তাহলে অবশিষ্ট থাকবে 0.625 মিটার। অর্থাৎ আমরা বলতে পারি সর্বশেষ লাফে আমরা যে দূরত্ব পথ অতিক্রম করব ঠিক সেই পরিমাণ দূরত্বই অবশিষ্ট থাকবে। অর্থাৎ এভাবে যদি আমি লাফ দেই তাহলে 10তম লাফে যে দূরত্ব অতিক্রম করব সেই পরিমাণ পথ বাকি থাকবে। ঠিক একইভাবে আমি যদি 100টি লাফ দেই সেক্ষেত্রেও 100তম লাফে যে দূরত্ব অতিক্রম করব ঠিক সেই পরিমাণ পথই বাকি থাকবে। এভাবে আমি 1 লক্ষ লাফ দিলে, 2 লক্ষ লাফ দিলে, 1 কোটি লাফ দিলে, 1000 কোটি লাফ দিলে সর্বশেষ লাফে যে দূরত্ব অতিক্রম করব ঠিক সেই পরিমাণ দূরত্বই পথ বাকি থাকবে। এর মানে আমি বলতে পারি আমি যতই লাফ দেই না কেন দেয়ালটি কখনোই ছুঁতে পারবো না।
অর্থাৎ এভাবে যদি আমি লাফ দেই তাহলে কখনোই দেয়ালটি ছুঁতে পারবো না। এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে একটি বর্গাকার আম বাগানে 1369টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করো। দৈর্ঘ্য ও প্রস্থে দুইটি গাছের মধ্যে দূরত্ব 100 ফুট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হতে পারে বলে তুমি মনে করো। এখানে আম গাছগুলো বর্গাকারে সাজানো আছে। আমরা 4টি আম গাছকে বর্গাকার আকারে সাজাতে পারি। অর্থাৎ 4টি আম গাছকে যদি সাজাই তাহলে আমাদেরকে এভাবে সাজাতে হবে। সেক্ষেত্রে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা হবে 2টি। ঠিক একইভাবে আমরা 9টি গাছকে বর্গাকারভাবে সাজাতে পারি। সেক্ষেত্রে প্রতিটি সারিতে গাছের সংখ্যা হবে 3টি করে। ঠিক একইভাবে আমরা যদি 16টি গাছকে বর্গাকারভাবে সাজাতে চাই তাহলে প্রতিটি সারিতে গাছের সংখ্যা পাবো 4টি। এখানে বাগানটিতে 1369টি গাছ আছে। অর্থাৎ 1369টি গাছ এভাবে বর্গাকারে সাজানো আছে। এখন প্রত্যেক সারির গাছের সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে 1369-এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলেই পাবো প্রত্যেক সারিতে গাছের সংখ্যা। অর্থাৎ এই দিকে গাছের সংখ্যা হবে √1369, আবার এই দিকেও গাছের সংখ্যা হবে √1369। অর্থাৎ আমরা যদি 1369-এর বর্গমূল নির্ণয় করি তাহলেই পাবো যে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কতটি। অর্থাৎ আমরা লিখব যেহেতু বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ আছে, অতএব প্রত্যেক সারিতে গাছের সংখ্যা হবে মোট গাছ সংখ্যার বর্গমূল। অতএব প্রত্যেক সারিতে গাছের সংখ্যা 1369-এর বর্গমূল, অর্থাৎ √1369। আমরা ভাগ প্রক্রিয়ায় 1369-এর বর্গমূল নির্ণয় করব। এজন্য আমরা প্রথমেই লিখব 1369। এখন আমরা জোড়া তৈরি করব। এখানে দশমিক আছে আমরা ধরে নিতে পারি, আর জোড়া দশমিক থেকে শুরু হবে। অর্থাৎ এখানে 1 জোড়া আর এখানে 1 জোড়া, অর্থাৎ 2টি জোড়া তৈরি হয়েছে। এখন আমরা এই 13-র উপরে অর্থাৎ এখানে এবং এখানে অর্থাৎ এই খালি ঘরে এমন একটি সংখ্যা নেব যেন এই সংখ্যা দুইটির গুণফল 13-র চেয়ে ছোট হয়। আমরা যদি খালি ঘরে 1 নেই তাহলে আমাদেরকে গুণ করতে হবে 1-এর সাথে 1, সেক্ষেত্রে আমরা পাবো 1। আবার খালি ঘরে 2 নিলে আমাদেরকে 2-এর সাথে 2 গুণ করতে হবে, সেক্ষেত্রে পাবো 4। 3 নিলে আমরা পাবো 9, আর যদি 4 নেই তাহলে পাবো 16। কিন্তু এখানে আছে 13, এজন্য আমরা এই খালি ঘরে 3 নিব। অর্থাৎ 13-র উপরে আমরা 3 লিখব, আবার এখানেও 3 লিখব, আর 3-এর সাথে 3 যদি গুণ করি তাহলে আমরা পাবো 9, যা 13-র নিচে লিখব। এবার আমরা বিয়োগ করব। 13 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে থাকে 4। এরপরে আমরা পরের জোড়া নামাবো, অর্থাৎ এখানে নামাবো 69। এখন আমরা এই যে 3 আছে 3-এর দ্বিগুণ এখানে লিখব, আর 3-এর দ্বিগুণ হলো 6, অর্থাৎ এখানে 6 লিখব। এখন আমরা 69-এর উপরে এবং 6-এর ডানে এমন একটি সংখ্যা বসাবো যেন সংখ্যাদ্বয়ের গুণফল 469-এর চেয়ে ছোট হয়। এখানে আমরা 0 বসাতে পারি, তাহলে 0 পাবো। এখন ফাঁকা ঘরে যদি 1 বসাই তাহলে আমাদেরকে গুণ করতে হবে 61-এর সাথে 1, সেক্ষেত্রে আমরা পাবো 61। আবার ফাঁকা ঘরে যদি 2 বসাই তাহলে আমাদেরকে গুণ করতে হবে 62-এর সাথে 2, সেক্ষেত্রে আমরা পাবো 124। এভাবে ফাঁকা ঘরে যদি আমরা 3 বসাই তাহলে আমাদেরকে গুণ করতে হবে 63-এর সাথে 3, সেক্ষেত্রে আমরা পাবো 189।
এভাবে আমরা বসাতে থাকবো। আমরা ফাঁকা ঘরে যদি 7 বসাই তাহলে আমাদেরকে 67-র সাথে 7 গুণ করতে হবে। সেক্ষেত্রে আমরা পাবো 7 7 49 9, হাতে থাকে 4, 6 7 42, 8 4 46। অর্থাৎ এখানে যে ফাঁকা ঘর আছে সেখানে আমরা 7 বসাবো। এর মানে 6-এর ডানে 7 বসাবো, আবার 69-এর উপরেও 7 বসাবো। তাহলে 7-এর সাথে 67 গুণ করলে আমরা পাবো 469, আর বিয়োগ করলে আমরা পাবো 0। অতএব নির্ণয় বর্গমূল 37। অতএব প্রত্যেক সারিতে গাছের সংখ্যা হবে 37টি। এবার আমরা বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে বলা হয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর দুটি গাছের মধ্যে দূরত্ব হলো 100 ফুট। অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব 100 ফুট। অর্থাৎ একটি সারিতে যদি দুইটি গাছ থাকে তাহলে ওই সারিটির দূরত্ব হবে 100 ফুট। আবার একটি সারিতে যদি 3টি গাছ থাকে তাহলে এই সারিটির দূরত্ব হবে 200 ফুট। আবার একটি সারিতে যদি 4টি গাছ থাকে তাহলে মোট দূরত্ব হবে 300 ফুট। অর্থাৎ আমরা পেলাম গাছের সংখ্যা 2 হলে দূরত্ব হলো 100 ফুট, আর গাছের সংখ্যা 3 হলে দূরত্ব হবে 2 গুণ 100 ফুট, আর গাছের সংখ্যা 4 হলে দূরত্ব হবে 3 গুণ 100 ফুট। এর মানে গাছের সংখ্যা যদি 37 হয় তাহলে দূরত্ব হবে 36 গুণ 100 ফুট। অর্থাৎ এভাবে আমরা এই হিসাবটি করব। অর্থাৎ আমরা লিখব এখানে দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব 100 ফুট। অতএব 37টি গাছের মধ্যবর্তী দূরত্ব হবে 37 বিয়োগ 1, অর্থাৎ 1 কম হবে, গুণ 100 ফুট ইকুয়াল টু হলো 3600 ফুট। অর্থাৎ আমরা পেলাম বর্গাকার বাগানের প্রত্যেক সারির দূরত্ব 3600 ফুট। যেহেতু আমরা বর্গাকার বাগানের প্রত্যেক সারির দৈর্ঘ্য পেয়েছি, অতএব আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল ইকুয়াল টু 3600 গুণ 3600। আর এখানে দৈর্ঘ্যের একক ছিল ফুট, এজন্য ক্ষেত্রফলের একক হবে বর্গ ফুট। এবার আমরা হিসাব করব। এখানে আমরা প্রথমে 36-এর সাথে 36 গুণ করব, তাহলে আমরা পাবো 1296। অর্থাৎ আমরা লিখব 1296। এরপরে 4টা শূন্যের জন্য আমরা 4টা শূন্য দিব, আর একক হবে বর্গ ফুট। এবার আমরা প্রশ্ন 3 দেখব। এখানে বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ও পূর্ণগণ সংখ্যার ঘনমূল নির্ণয় করো। আমরা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1, 2, 3 এগুলোকে যদি বর্গ করি তাহলে যা পাই তাই হলো পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হলো 1কে বর্গ করে পাচ্ছি 1, 2কে বর্গ করে পাচ্ছি 4, 3কে বর্গ করে পাবো 9, এভাবে 16, 25, 36, 49 এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ আমরা লিখব 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়। এখানে আমরা প্রথমে পূর্ণবর্গ সংখ্যা লিখব। এখন 1 থেকে 100 পর্যন্ত প্রথম যে পূর্ণ সংখ্যা তা হলো 1-এর বর্গ অর্থাৎ 1, পরবর্তীটি হলো 2-এর বর্গ 4, তার পরবর্তীটি হলো 3-এর বর্গ 9, এরপরে হলো 4-এর বর্গ 16, এভাবে 5-এর বর্গ করলে পাবো 25,
6 বর্গ করলে 36, 7 বর্গ পাবো 49, 8 বর্গ পাবো 64, 9 বর্গ পাবো 81 এবং 10কে যদি বর্গ করি তাহলে পাবো 100, আর 11 বর্গ 121, যা 100 চেয়ে বড়। এবার আমরা এগুলোর বর্গমূল নির্ণয় করব। আমরা 1 বর্গ পেয়েছি 1, এজন্য 1 যদি বর্গমূল নির্ণয় করি সেক্ষেত্রে আমরা 1ই পাবো, অর্থাৎ 1 বর্গমূল হবে 1। ঠিক একইভাবে 2 বর্গ হলো 4, এজন্য আমরা 4 যদি বর্গমূল নির্ণয় করি তাহলে 2 পাবো। ঠিক একইভাবে 9 বর্গমূল পাবো 3, 16 বর্গমূল 4, 25 বর্গমূল 5, 36 6, 49 7, 64 8, 81 9 এবং 100 বর্গমূল হলো 10। এবার আমরা একটি ছক তৈরি করব। ঠিক একইভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত পূর্ণঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করব। প্রথমে আমরা 1 থেকে 100 পর্যন্ত পূর্ণঘন সংখ্যাগুলো নির্ণয় করব। এখানে 1 ঘন হবে 1কে যদি আমরা 3 বার গুণ করি, আর সেক্ষেত্রে আমরা 1 পাবো। ঠিক একইভাবে 2 ঘন হবে 2 গুণ 2 গুণ 2, সেক্ষেত্রে আমরা 8 পাবো। আবার 3 ঘন যদি নির্ণয় করি সেক্ষেত্রে আমাদেরকে 3কে 3 বার গুণ করতে হবে, আর 3কে 3 বার গুণ করলে আমরা পাচ্ছি 27। ঠিক একইভাবে 4 ঘন আমরা নির্ণয় করতে পারবো 4কে 4 বার গুণ করে, এক্ষেত্রে আমরা পাবো 64। এখন আমরা যদি 5 ঘন নির্ণয় করি সেক্ষেত্রে আমাদেরকে 5কে 3 বার গুণ করতে হবে, আর সেক্ষেত্রে আমরা পাবো 125। এটি হলো 100 চেয়ে বড়। অতএব 1 থেকে 100 পর্যন্ত পূর্ণঘন সংখ্যা হলো 1, 8, 27 ও 64। এবার এই সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয় করব। এখন 1 ঘনমূল হবে আমরা 1 ঘনমূলকে এভাবে লিখতে পারি কিউবিক রুট 1। এটি যদি আমরা হিসাব করি তাহলে এভাবে করতে পারি 1 গুণ 1 গুণ 1, যা থেকে আমরা পাচ্ছি 1। ঠিক একইভাবে 8 ঘনমূল হবে কিউবিক রুট 8, আর এটিকে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, যা থেকে আমরা পাচ্ছি 2। এবার আমরা 27 ঘনমূল নির্ণয় করব। তাহলে 27 ঘনমূলকে আমরা এভাবে লিখব। এটির মান আমরা এভাবে বের করতে পারি। 27কে আমরা লিখতে পারি 3 গুণ 3 গুণ 3, যা থেকে আমরা পাচ্ছি 3। ঠিক একইভাবে আমরা 64 ঘনমূল নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে এভাবে কিউবিক রুট অফ 64 লিখতে হবে, আর 64কে যেহেতু লেখা যায় 4 গুণ 4 গুণ 4, অতএব এর মান হবে 4। এখানে লক্ষণীয় যে বর্গমূল চিহ্ন হলো এটি, কিন্তু ঘনমূল চিহ্ন এই বর্গমূলের মতোই, আর এখানে আমাদেরকে 3 দিতে হবে। ঠিক একইভাবে চতুর্থ মূল চিহ্ন হবে এভাবে লিখব, এখানে 4 দিব। পঞ্চম মূল চিহ্ন ঠিক একইভাবে এভাবে একটি দিব, আর এখানে 5 দিব। এভাবে আমরা যে কোনো মূল চিহ্নের মাধ্যমে উপস্থাপন করতে পারবো। আবার 4 বর্গমূল হলো 2, কিন্তু আমরা 8 ঘনমূল পাবো 2। ঠিক একইভাবে 16 চতুর্থ মূল পাবো 2, আর 32 পঞ্চম মূল পাবো 2, কারণ 2কে 5 বার গুণ করলে 32 হয়।
এজন্য 32-এর পঞ্চমূল হলো 2। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে একটি সংখ্যা রেখায় পি কিউ আর এস টি ইউ এ এবং বি বিন্দুগুলো এমনভাবে আছে যেন টি আর অর্থাৎ এই দূরত্ব ইকুয়াল টু আর এস ইকুয়াল টু এস ইউ অর্থাৎ এই তিনটি দূরত্ব সমান, এবং এপি অর্থাৎ এই দূরত্ব সমান এই পি কিউ দূরত্ব সমান কিউবি দূরত্ব। আমাদেরকে পি কিউ আর এবং এস মূলদ সংখ্যাগুলোর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা দেখব পি কিউ আর এস বা এপি পি কিউ এগুলো দ্বারা কি বোঝায়। এখানে পি দ্বারা বোঝায় একটি বিন্দু, যার একটি নির্দিষ্ট মান থাকবে, অর্থাৎ পি এর একটা মান থাকবে। ঠিক একইভাবে কিউ আর এস টি এগুলো সবই একটি করে বিন্দু। আবার আমরা যদি পি কিউ হিসাব করি, পি কিউ হবে একটি দৈর্ঘ্য, অর্থাৎ পি একটি বিন্দু আর সংখ্যা রেখায় এই বিন্দুর অবস্থান যেখানে হবে ওই পি এর মানও তাই হবে। আবার পি কিউ দ্বারা বোঝায় একটি দৈর্ঘ্য, অর্থাৎ এই বিন্দুর মান যদি হয় পি আর এই বিন্দু যদি হয় কিউ, তাহলে এই দৈর্ঘ্যের মানই হলো পি কিউ। এখন আমরা পি কিউ আর এবং এস মূল্য সংখ্যাগুলোর মান নির্ণয় করব। প্রথমে আমরা এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করব, অর্থাৎ এই দূরত্বটুকু নির্ণয় করব। এখানে এ বি এর দৈর্ঘ্য আর এ বি এর দৈর্ঘ্যকে আমরা এভাবে লিখতে পারি এ বি। আর কোনো কিছুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য যে বড় যে মান আছে সেটি থেকে ছোট মানটি বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে এ বি ইকুয়াল টু 2 - 1। আবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই দূরত্ব অর্থাৎ এবি দূরত্ব হলো এই এ কিউ দূরত্ব, তারপর হচ্ছে পি কিউ দূরত্ব, আর হচ্ছে কিউ বি দূরত্বের যোগফল। অর্থাৎ আমরা এবির পরিবর্তে লিখতে পারি এপি যোগ পি কিউ যোগ কিউ বি। আবার 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে পাচ্ছি 1। এখন প্রশ্নে দেয়া আছে এপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউ বি, অর্থাৎ এখানে সবগুলোই সমান। এর মানে আমরা লিখতে পারি এপি প্লাস, যেহেতু এই পি কিউ আর এপি সমান এর জন্য পি কিউর পরিবর্তেও আমরা এপি লিখতে পারি। ঠিক একইভাবে কিউ বি এবং এ কিউ সমান, এর জন্য কিউ বির পরিবর্তেও আমরা এপি লিখতে পারি, আর এর মান হলো 1। এখন এপি যোগ এপি যোগ এপি দ্বারা বোঝায় 3টি এপির যোগফল, অর্থাৎ এটিকে আমরা লিখতে পারি 3 এপি, আর এর মান হলো 1। এখন আমরা যদি এপি এর মান বের করতে চাই তাহলে উভয় পক্ষকে আমাদেরকে 3 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই 3 এখানে গুণ আকারে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। এর মানে আমরা এপি এর মান পেলাম 3/1। যেহেতু এপি পি কিউ এবং কিউ বি সমান, এজন্য আমরা বলতে পারি পি কিউর মান হলো 1/3। এখন আমরা পি বিন্দুর মান নির্ণয় করব। এখানে আমরা এই এ এর মান জানি, এর মান হলো 1। এখন এই এ এর মানের সাথে যদি এই এপি এর মান যোগ করি তাহলেই পাবো পি বিন্দুর মান, অর্থাৎ পি এর মান হবে এ বিন্দুর মান অর্থাৎ 1, যার সাথে যোগ হবে এই দূরত্ব অর্থাৎ এপি, অর্থাৎ আমরা লিখব 1 যোগ এপি এর মান আমরা পূর্বেই নির্ণয় করেছি 3/1। এখন আমরা 1 এর সাথে 3/1 যোগ করব, এর জন্য লসাগু হবে 3। 3কে 1 এর সাথে গুণ করলে পাচ্ছি 3, যার সাথে যোগ হবে 1, অর্থাৎ আমরা পেলাম 3/4। ঠিক একইভাবে আমরা কিউ এর মান নির্ণয় করব। এখানে পি বিন্দুর আমরা মান নির্ণয় করেছি 3/4। এখন এই পি এর মানের সাথে যদি এই পি কিউ যোগ করি তাহলে পাবো কিউ বিন্দু, অর্থাৎ কিউ এর মান হবে পি এর মান অর্থাৎ 3/4 যোগ পি কিউ। আর আমরা পূর্বেই পি কিউ এর মান নির্ণয় করেছি, আর সেই মান ছিল 3/1।
এখন আমরা যদি 3/4 সাথে 3/1 যোগ করি তাহলে লসাগু হবে 3, আর আমাদেরকে 4-এর সাথে 1 যোগ করতে হবে, যা থেকে আমরা পাবো 3/5, অর্থাৎ কিউ এর মান পেলাম 3/5। এখানে আমরা পি কিউ এর মান নির্ণয় করেছি। এখন আর এবং এস এর মান নির্ণয় করব। এজন্য আমরা প্রথমেই টি ইউ এর দূরত্ব নির্ণয় করব, অর্থাৎ আমরা লিখব এখানে টি ইউর দূরত্ব, অর্থাৎ টি হচ্ছে একটি রেখাংশ, অর্থাৎ এই রেখাংশটিকে আমরা টি ইউ বলতে পারি। আর এই দূরত্ব নির্ণয় করার জন্য আমাদেরকে এই যে বড় মান অর্থাৎ -2 থেকে বিয়োগ করতে হবে -3। কোনো কিছুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা বড় মান থেকে ছোট মান বিয়োগ করব, আর এখানে বড় মান হলো -2, যা থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে -3। যেহেতু আমরা -3 বিয়োগ করব, এর জন্য আমরা একটি বন্ধনী দিব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে টি ইউ হচ্ছে টি আর, তারপর হচ্ছে আর এস এবং এস ইউ যোগফল, অর্থাৎ টি ইউ এর পরিবর্তে আমরা লিখতে পারি টি আর যোগ আর এস যোগ এস ইউ। আর আমরা -2 থেকে -3 বিয়োগ করব, আর এখানে মাইনাসে মাইনাস হবে প্লাস, অর্থাৎ আমরা পেলাম -2 যোগ 3। এবার আমরা টিআর এর পরিবর্তে লিখব টিআর। আর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই আর এস এবং এই টিআর সমান, অর্থাৎ আমরা আর এস এর পরিবর্তে টিআর লিখতে পারি। ঠিক একইভাবে এস ইউর পরিবর্তেও আমরা লিখব টিআর। আর এখানে -2 এর সাথে যদি 3 যোগ করি তাহলে পাচ্ছি 1, অর্থাৎ আমরা পেলাম টিআর যোগ টিআর যোগ টিআর, অর্থাৎ 3টি টিআর, আর এর মান হলো 1। এখান থেকে আমরা টিআর এর মান বের করতে পারবো। টিআর এর মান যদি বের করতে চাই তাহলে আমাদেরকে এই 1কে 3 দ্বারা ভাগ করতে হবে, কারণ 3 এখানে গুণ আকারে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। আর এখানে যেহেতু টিআর সমান আর এস সমান এস ইউ, অর্থাৎ সবগুলোর মানই সমান হবে, অতএব আমরা লিখতে পারি আর এস ইকুয়াল টু 3/1, ঠিক একইভাবে এস ইউ সমান 3/1। এবার আমরা আর এর মান নির্ণয় করব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে টি এর মান আমরা জানি -2। এখন -2 থেকে এই টি আর দূরত্ব যদি বিয়োগ করি তাহলেই পাবো আর এর মান, অতএব আর এর মান হবে -2 মাইনাস টি আর, অর্থাৎ -2 আর টি আর এর মান পেয়েছি 3/1। এখন আমরা -2 থেকে 3/1 বিয়োগ করব, এজন্য লসাগু হবে 3, আর 3কে যদি -2 এর সাথে গুণ করি তাহলে পাবো -6, আর এখানে হবে -1। এখন -6 থেকে -1 বিয়োগ করলে আমরা পাবো -7, আর এখানে থাকবে 3। এখন এই মাইনাস চিহ্ন সামনেও আমরা দিয়ে লিখতে পারি, অর্থাৎ লিখতে পারি 3/7। ঠিক একইভাবে আমরা এস এর মান নির্ণয় করব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই আর এর মান আমরা জানি, অর্থাৎ আমরা আর এর মান নির্ণয় করেছি -3/7। এখন এই আর থেকে যদি আমরা এই দূরত্ব বিয়োগ করি, অর্থাৎ এই আর এস দূরত্ব বিয়োগ করি, তাহলেই পাবো এই এস এর মান, অর্থাৎ আমরা আর এর মান -3/7 থেকে বিয়োগ করব আর এস। আর এখানে আর এস এর মান হলো 3/1। আর এক্ষেত্রে লসাগু হবে 3, অর্থাৎ আমরা -7 থেকে -1 বিয়োগ করব, যা থেকে আমরা পাবো -8/3। একে আমরা এভাবে লিখতে পারবো -8/3।